আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার। আমি মেজবা সিদ্দিক। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। লাগেজ প্যাক করছি, তাই না? আসলে মনটা খুব খারাপ লাগছে, আবার ভালোও লাগছে। অনেক বড় একটা কাজে যাচ্ছে রুফায়দার বাবা। আচ্ছা, কে কোথায় যাচ্ছে সেটাই বলা হয় নাই আপনাদেরকে, সেটা আগে শেয়ার করি। রুফায়দার বাবা বাংলাদেশে যাচ্ছে। আসলে আপনাদের সাথে শেয়ার করি নাই, কেন করি নাই সেটাই বলি। আমি নিজেও জানতাম না রুফায়দার বাবা যাচ্ছে। তো আমি রুফায়দার বাবার জিনিসগুলো আর কি প্যাক করছি। এগুলো কাপলিং। ও যখন যেখানে যায় বা বাসাতেও আমি ওর প্রতিটা জিনিস এভাবে একদম দিন হিসাব করে খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে এমনভাবে প্যাক করি যাতে ওর খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। এভাবে আসলে আমি প্যাকটা করার চেষ্টা করি সব সময়ই। এটা আমার খুব ভালো লাগে। তো বাংলাদেশে তো এখন একটু শীত শীত আছে, তাই ব্লেজার তো নিয়েই যাবে, আর তার সাথে একটা সোয়েটারও দিয়ে দিলাম যদি আর কি লাগে। আমি এরকমভাবে গুছিয়ে দেওয়ার কারণে ও কিন্তু নিজের জিনিসগুলোর বিষয়ে একেবারেই কেয়ারলেস থাকে। তো যেটা বলছিলাম আপনাদেরকে, রুফায়দার বাবা বাংলাদেশে যাবে এটা আমি নিজেও জানতাম না। কেন জানতাম না সেই কথাটাই বলি এখন। আর এই যে ব্যাগগুলো গুছিয়েছিলাম সেটাও শেয়ার করি আবার আপনাদের সাথে। আপনারা আস্ক করেছিলেন যে কে যাচ্ছে। আসলে আমার দেবর যাওয়ার কথা ছিল, ও তেলেঙ্গানা ইউনিভার্সিটিতে পড়ে, ও গিয়েছে। তো ওর হাতেই আসলে কিছু জিনিস দিতে চেয়েছিলাম দেশের জন্য। তো হঠাৎ করেই রুফায়দার বাবার মানে একদিন আগে আর কি অফিস থেকে জানায় যে পরের দিন তার ফ্লাইট, বাংলাদেশে যেতে হবে অফিসের একটা জরুরি কাজে। তো যেহেতু অফিসের কাজে যাইতে হবে, এখানে তার বলার কিছুই নাই। যদিও অনেক বেশি আমি চিন্তিত ছিলাম আর কি রুফায়দাকে নিয়ে। এতটাই চিন্তিত ছিলাম কারণ আপনারা জানেন কিন্তু যে রুফায়দা অলরেডি ওর বাবাকে ছাড়া একবার কি অবস্থা হয়ে গিয়েছিল। তারপরেও আমি আর কি ভেঙে পড়ি নাই, কারণ ওর বাবাকে আমি সাহস না দিলে সে যেতে পারবে না, কারণ অফিসের কাজ বলে কথা। তো এই ব্যাগটাও শেয়ার করলাম আপনাদের সাথে। অনেক খারাপ লাগছে একা একা থাকতে হবে এখানে, এই কথাটা চিন্তা করে। এই যে ও এখন রেডি হবে, বের হবে। সব কিছু আর কি দিয়েছি, লাগেজও প্যাক করা শেষ। তো যাওয়ার আগে রুফায়দা এই যে ওর বাবার কোল থেকে কিছুতেই নামছে না। ওর পাপা বারবার বলছে যে মা যাইতে হবে এখন। সে শুধু একটাই কথা, আচ্ছা ঠিক আছে এটা নিয়ে খেলি ওটা নিয়ে খেলি। মানে আমার এতটাই খারাপ লাগছিল ওর জন্য, কি বলবো। তো তারপরেও তো আর কি যাইতে হবে, কারণ অফিসের কাজ। আর আমি চেষ্টা করি রুফায়দার বাবাকে এই ধরনের সব কাজে আসলে সাপোর্ট দিতে। ও আমাকে সাপোর্ট দেয়, কারণ আমি জানি যে আমি সাপোর্ট না দিলে ও পারবে না। যেহেতু অফিসের কাজ, যাইতে হবে। আর একদিনের মধ্যে আপনারা যারা বাইরে থাকে তারা ভালো বুঝবে যে কখনোই আমাদের যাওয়া সম্ভব না। আর যাচ্ছিল আসলে 7 দিনের উদ্দেশ্যে। এখন তো রুফায়দার বাবা সহি সালামতে ফিরে এসেছে, তারপরে কিন্তু আমি ব্লগটা আপলোড করছি আপনাদের সাথে। আর এই কারণেই আর কি আমাদের যাওয়ারটা সম্ভব হয় নাই। তো আমি একদিনের মধ্যেই আর কি চেষ্টা করেছি, কারণ দেবরের হাতে পাঠাবো, ওর তো নিজেরই জিনিস ছিল অনেক, যেহেতু সে একবারে যাচ্ছে। তো আমি সবার জন্যই আর কি টুকিটাকি করে জিনিস কিনেছিলাম। কিন্তু হঠাৎ করে যখন জানলাম যে ও যাবে, তখন চেষ্টা করেছি আসলে সাধ্যমতো জিনিসগুলো কেনার। তোর বাবা বের হচ্ছে, গ্র্যাবও চলে এসেছে। মেয়ে শুধু দেখছে দেখছে। আর এই সময় আসলে আমারও আর কি মানে ও বের হওয়ার সময়ই আমি আর কি ভিডিওটা শ্যুট করছিলাম। তো আমি চাচ্ছিলাম যে আমার খারাপ লাগছে বা আমার মন খারাপ হবে এই জিনিসগুলো যাতে রুফায়দার বাবা না বোঝে। কারণ ও শুধু একটা কথাই বলছিল যে তুমি পারবা কিনা, যাবো কিনা। মানে আমি যদি একবার একটু ভেঙে পড়তাম তাহলে ও আর যাইতে পারে না। তো রুফায়দা অলরেডি বসে আছে নিচে। তো মহান আল্লাহ তালার ওপর ভরসা রেখে আসলে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি যে রুফায়দার বাবাকে বলেছি তুমি যাও। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরে বসেই কিভাবে রুফায়দার বাবাকে আর কি ট্র্যাক করব, সে কোথায় এখন, প্লেনটা কোথায় দিয়ে যাচ্ছে সেটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো মেয়ে আর কি জানে যে ওর পাপা অফিসে যাচ্ছে, সে যে বাংলাদেশে যাচ্ছে এটা ওকে বলা হয় নাই। যদিও সে অনেকটা গেস করতে পেরেছে। তো ওদের বাবা মেয়ের এই
সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। গ্র্যাব চলে এসেছে। জানি না রুফায়দাকে বাসায় নিয়ে যেয়ে কি হবে আমার। তোর বাবা আর কি লাগেজটা উছরাচ্ছে। আপনাদের সাথে গল্প করব। ওর আর কলিগরা আছে, আর ফাতেহা তো আছেই। ওর সাথে তো আমার সবসময় কথা হয় যে কোনো পরিস্থিতিতে। এগুলো নিয়ে আসলে চিন্তা করছি না, কারণ এখানে এই ধরনের কোনো আর কি সমস্যা হলে সবাই আছে। তো এটা নিয়ে আসলে অরিড হওয়ার কিছু নেই। আমরা যারা বাহিরে থাকি আমরাই আমাদের আপনজন। আর ফাতেহার সাথে আমার রিলেশনটাও এই ধরনেরই, যে যে কোনো ধরনের পরিস্থিতিতে ও আমাকে হেল্প করবে। তো এই জিনিসগুলো নিয়ে আসলে আমি চিন্তিত না। আমি চিন্তিত হচ্ছে যে রুফায়দা আমার কি করবে। এটা আপনারাও ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে আমার চিন্তার কারণটা কোথায়। তো এই জন্যই কিন্তু মানে হঠাৎ করেই বাংলাদেশে যাওয়া, আর হঠাৎ করেই আমার তাড়াহুড়া করে শপিং করা। তোর বাবাকে আমি বারবার বলছিলাম যে তুমি আর কোনো কথা বলো না, যেও না। মানে মেয়ে তো ছোট মানুষ, সেও ছোট মানুষ। তো অনেক করার পরে, বলার পরে সে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আয়তাল কুরসি পড়ে গায়ে ফু দিয়ে দিলাম। সেও পড়লো, চলে গেল। তো রুফায়দা এখানে দাঁড়ায় ছিল প্রায় আধা ঘন্টারও ওপরে। ও মানে শুধু দেখছে আর বলছে পাপা কার গাড়িতে গেল। তো এই মুহূর্তটা শেয়ার করি আপনাদের সাথে। বাসায় আসার পরে দেখেন ওর পাপার ছবি নিয়ে বসে থেকে কি করছে। রুফায়দার ওই দৃশ্যটা দেখে আমি অনেকক্ষণ কেঁদেছি। আমার এত খারাপ লাগছিল। এক তো ওর বাবার জন্য খারাপ লাগছে, দ্বিতীয়ত আমার নিজের বাবার জন্য আর কি খুব খারাপ লাগছিল। তো এই যে রুফায়দার বাবার মালয়েশিয়া এয়ারলাইন্স MH196, তো সেটাকেই এখন আমি ট্র্যাক করছি। দেখেন অলরেডি হচ্ছে যে 44 মিনিট চলে গিয়েছে। রুফায়দার বাবা যখন আর কি মালয়েশিয়া আসে, বা আমার ছোট আপু যখন দেশে যেত, দেশ থেকে সিঙ্গাপুরে আসতো, আমার ভাসুররা যখন দেশে যেত, আমি সব সময় এই ট্র্যাকিং দিয়ে বসে থেকে যতক্ষণ আর কি ফ্লাইট টাইম তাকায় থেকে দেখতাম যে ফ্লাইটটা এখন কোথায় কি। এটা আসলে কিছুই না, কিছুটা মানসিক শান্তি। আর দেখা যাচ্ছে যে কোথায় দিয়ে যাচ্ছে, ডিলে হলো কিনা সব কিছু। কারণ ওই সময় তো আর ফোনে কন্ট্যাক্ট হচ্ছে না। তো যাদের এরকম বাইরে রিলেটিভরা থাকে বা নিজের কেউ যাচ্ছে আসতে, তারাও কিন্তু এই অ্যাপসটা মানে ব্রাউজার থেকে বা অ্যাপস নামিয়ে, এটার অ্যাপসও আছে, ব্রাউজার থেকেও চাইলে এভাবে ট্র্যাক করতে পারেন। তো আমি আর কি রুফায়দার বাবার পুরা সময়টুকুই ট্র্যাক করেছি। পুরাটা সময়ই আমাদের সময়ে ফ্লাইট ছিল হচ্ছে যে সন্ধ্যা 7:50 মনে হয় ওর ফ্লাইটটা ছিল। 7:53 ফ্লাইট ছিল এই যে। আর বাংলাদেশ সময়ে নামবে হচ্ছে যে 9:30, মানে আমাদের হচ্ছে যে 11:30টায়। তো ফ্লাইট অন টাইমেই ছিল। তো পুরাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন সব কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা মানে প্রযুক্তি কতটা এগিয়ে গিয়েছে, তাই না? আমরা ঘরে বসেই এখন সব কিছু করতে পারি। তো আজকে তো শেয়ার করলাম রুফায়দার বাবা কিভাবে হঠাৎ করে চলে গেল আমাদেরকে রেখে বাংলাদেশে। তো ও সই সালামতে ফিরে এসেছে আপনাদের দোয়ায়। যারা আর কি জানতেন, আমার অনেক পরিচিত মানে ইউটিউবে এসেই আর কি তাদের সাথে আমার ভালো রিলেশন হয়েছে। তো তারা আর কি জানতো যে রুফায়দার বাবা দেশে, তারা প্রতিনিয়ত আমার খোঁজ নিয়েছে। তাদেরকে আসলে ধন্যবাদ দেওয়াটা ঠিক হবে না, কারণ তারা আমাকে এতটা আন্তরিকতার সাথে আমার প্রতি মুহূর্তে যে আপু কী করছো, ভাইয়া নাই, রুফায়দা কী করছে, প্রতিটা সময় তারা আমার খোঁজ নিয়েছে। তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। রুফায়দার বাবার কলিগ মিজান ভাই, আমি এত বিপদে পড়েছিলাম, তো ওই রাতে আর কি মিজান ভাই আমাকে অনেক বড় একটা উপকার করেছে। তো এই গল্পটা আমি অন্য একটা ব্লগে বলবো। ফাতেহার কথা কি বলবো, ও মানে বোন হিসাবে একটা বোনের যতটা দায়িত্ব পালন করা লাগে ও ততটাই দায়িত্ব পালন করেছে। যে ওর ভাইয়া নাই, ওর সর্বোচ্চটাই করেছে।
তো এই মানুষগুলোকে আমি আসলে কৃতজ্ঞতা জানাতে চাই না, কারণ হচ্ছে এরা আমাকে এতটাই ভালোবাসে, এদেরকে আসলে কৃতজ্ঞতা জানানোটা ঠিক হবে না। তো রুফায়দার বাবার ফ্লাইট ল্যান্ড করেছে, সে এখন বাংলাদেশে, আমার শ্বশুর শাশুড়ি বাইরে ওয়েট করছে, এতদিন পর ছেলে গিয়েছে। কিছুক্ষণ পর পর শুধু আমাকে ফোন দিচ্ছে কোথা। আমার শ্বশুর কারণ লাগেজ পাতে, মানে বাংলাদেশে লাগেজ পাইতে একটু লেট হয়ে গিয়েছিল, তো এই জন্যই আর কি মারা কিন্তু সরাসরি আর কি বগুড়া থেকে এয়ারপোর্টে গিয়েছে। বুঝতেই পারছেন এতদিন পরে ছেলে গিয়েছে। তো অনেক কথা বললাম, অনেক কথা হলো আজকে। কে বাংলাদেশে গিয়েছে জেনে গিয়েছেন। আমি দেশে যাই নাই, আর রুফায়দার বাবাও এত হঠাৎ করে গিয়েছে, তাই আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করা হয় নাই। তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।